দুর্গাপুর পূর্ব কি আদৌ প্রদীপের জন্য নিরাপদ ঘাঁটি? 2021-এর অল্প ব্যবধানে জয়ের পরও এই কেন্দ্র কি তার কাছে উর্বর জমি, নাকি বিজেপি বাম চ্যালেঞ্জে ক্রমশ কঠিন হয়ে উঠেছে সমীকরণ? শিল্পাঞ্চলের ভোটারদের মনোভাব, উন্নয়ন বনাম রাজনৈতিক হাওয়া, আর এই সমস্ত ফ্যাক্টরের মাঝে দাঁড়িয়ে দুর্গাপুর পূর্বে কি নিজের প্রভাব ধরে রাখতে পারবেন প্রদীপ মজুমদার? দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র 2026 সালের নির্বাচনে রাজ্যের অন্যতম হাড্ডাহাড্ডি লড়াইয়ের আসন। 2021 সালের নির্বাচনের ফলাফলই তার বড় প্রমাণ। তৃণমূলের প্রদীপ মজুমদার ৭৯,০০০ ভোট পেয়ে জয়ী হন। বিজেপির কর্নেল দীপ্তাংশু চৌধুরী পেয়েছিলেন ৭৫,০০০ ভোট। জয়ের ব্যবধান ছিল খুবই কম, ফলে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে ভোটের ব্যবধান প্রায় সমান বলেই ধরা যায়। 2026-এর ভোটে তৃণমূলের প্রার্থী সেই প্রদীপ মজুমদার, বিজেপির প্রার্থী চন্দ্রশেখর ব্যানার্জি। আর সেই ধারাবাহিকতায় এবারে ভোটেও তৃণমূল, কংগ্রেস এবং বিজেপির মধ্যে সরাসরি টক্কর তৈরি হলে বামফ্রন্টের উপস্থিতি লড়াইকে আরও জটিল করে তুলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। বিশেষ করে শিল্পাঞ্চল হওয়ায় এখানকার ভোটারদের একটি বড় অংশ উন্নয়ন এবং কাজের সুযোগকে মাথায় রেখেই ভোট দেন। ফলে শুধুমাত্র দলীয় সমীকরণ নয়, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতাও কিন্তু এক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। স্থানীয় ইস্যু, উন্নয়ন, কর্মসংস্থান এবং কেন্দ্রীয় প্রকল্পের বাস্তবায়ন, এই সমস্ত বিষয়ে ভোটারদের মনে প্রভাব ফেলে। প্রদীপ মজুমদার পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল রাজনীতির এক পরিচিত মুখ। বিশেষ করে দুর্গাপুর অঞ্চলে তার দীর্ঘদিনের রাজনৈতিক সক্রিয়তা রয়েছে। ছাত্র জীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে ধীরে ধীরে সংগঠনের স্তরে নিজের জায়গা তৈরি করেন তিনি। শুরুতে বাম রাজনীতির প্রভাব থাকলেও পরবর্তীতে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। সেখানেই তার রাজনৈতিক উত্থান। 2021 সালের বিধানসভা নির্বাচনে দুর্গাপুর পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে তার জয়লাভ রাজনৈতিকভাবেই ভীষণ গুরুত্বপূর্ণ। প্রমাণ করে যে তিনি কঠিন লড়াইয়ে নিজের জায়গা ধরে রাখতে সক্ষম। তবে 2021-এ এই কেন্দ্র থেকে জয় একটা প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে তার কাছে, কারণ তৃণমূলের পোর খাওয়া এই রাজনীতিবিদদের জানা রয়েছে কঠিন পরিস্থিতি থেকে কিভাবে পাশ করতে হয়। আর এই অভিজ্ঞতা 2026-এর ভোটে তার কাছে কার্যত একটা সার্টিফিকেটের সমান হয়ে দাঁড়িয়েছে। আগের বারের ভুলগুলো তিনি শিক্ষা নিয়েছেন, সেগুলো থেকেই তার শিক্ষা নেওয়া, যা তার কাছে এক বড় প্লাস পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। আর অন্যদিকে দেখতে গেলে প্রদীপ মজুমদার রাজ্যের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন মন্ত্রী, তাই তার প্রশাসনিক অভিজ্ঞতা এবং এলাকার উন্নয়নমূলক কাজের অভিজ্ঞতাও প্রচুর, যার জন্য 2026-এর ভোট তার কাছে অনুকূল হয়ে উঠেছে। রাজ্য সরকারের লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রীর মতো এই ধরনের জনমুখী প্রকল্পগুলোর সুবিধেভোগীরা তৃণমূলের বড় ভোট ব্যাংক। আর এই কেন্দ্রে যা তার পক্ষে কাজ করবে তো অবশ্যই। একদিকে তার দীর্ঘদিনের সংগঠন ভিত্তিক রাজনীতি, শ্রমিক মহলে প্রভাব এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তাকে এই কেন্দ্রে একটি শক্তিশালী অবস্থান এনে দিয়েছে। তৃণমূল সরকারের অংশ হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা এবং উন্নয়নমূলক কাজের দাবিও তার পক্ষে কিন্তু বড় ফ্যাক্টর। ফলে ব্যক্তিগত গ্রহণযোগ্যতা তাকে এই শক্তির পাশাপাশি বেশ কিছু বড় চ্যালেঞ্জও কিন্তু রয়েছে। 2021 সালের নির্বাচনে খুব অল্প ব্যবধানে জয় পাওয়াটা স্পষ্ট করে দেয় যে এই আসন একেবারেই সেফ নয়। সামান্য ভোট সুইং হলেই ফল ঘুরে যেতে পারে। পাশাপাশি শিল্পাঞ্চল হওয়ায় চাকরি, শিল্প এবং স্থানীয় ইস্যুতে মানুষের প্রত্যাশা অনেকটাই বেশি। অন্যদিকে বিজেপির ক্রমবর্ধমান শক্তি এবং বাম ভোটের সম্ভাব্য প্রভাব, সব মিলিয়ে লড়াইটা আরো কঠিন হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় যে দুর্গাপুর পূর্ব প্রদীপ মজুমদারের জন্য একদিকে চেনা এবং সংগঠিত জমি হলেও অন্যদিকে এটি একেবারেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি কেন্দ্র, যেখানে জিততে গেলে তাকে প্রতি ভোটেই নতুন করে লড়াই প্রমাণ করতে হবে। তাই এই আসনে তার প্লাস পয়েন্ট যতটা শক্তিশালী, নেগেটিভ পয়েন্টও ঠিক ততটাই সমান্তরাল। কামারহাটিতে কি এবার চাপে মদন মিত্র?
2026-এর লড়াই কতটা কঠিন তার কাছে, দীর্ঘদিন জেলবন্দি দশা বিরোধীদের কাছে কতটা ধারালো অস্ত্র। কামারহাটি বিধানসভা কেন্দ্রে 2026-এর ভোটে তৃণমূল, বিজেপির নাকি সিপিএম কে জিতবে? ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগের ধরন ও দাদা ইমেজ ভোট রাজনীতিতে কতটা কাজে আসবে? তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কামারহাটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক হাওয়া কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ? সিপিএম কিংমেকার হিসেবে কামারহাটিতে কত বড় ভূমিকা নিতে পারে 2026-এর বিধানসভা নির্বাচন? পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অনন্য চরিত্র মদন মিত্র। ছাত্র রাজনীতি থেকে শুরু করে রাজ্যের মন্ত্রিসভা, তারপর বিতর্ক, কারাবাস এবং আবার প্রত্যাবর্তন, সব মিলিয়ে তার রাজনৈতিক জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য। রাজনীতিতে তার হাতে খড়ি কংগ্রেস ঘরানায়। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের গঠনের পর তিনি দলের অন্যতম বিশ্বস্ত সৈনিক হয়ে ওঠেন। সংগঠনের কাছ থেকে জনসংযোগ, সব ক্ষেত্রেই নিজের আলাদা ছাপ রাখেন মদন মিত্র। 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর রাজ্যের মন্ত্রিসভায় জায়গা পান। পরিবহন, ক্রীড়া ও আবাসন বিভিন্ন দপ্তরের দায়িত্ব সামলান। সেই সময় তিনি একদিকে যেমন প্রশাসনিক দায়িত্বে ছিলেন, তেমনি অন্যদিকে তার দাদাগিরি স্টাইল এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা জনপ্রিয়তা দেয়। মদন মিত্রের রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় ধাক্কা আসে সারদা চিট ফান্ড স্ক্যামের সময়। এই ঘটনায় তাকে গ্রেফতার হতে হয়। দীর্ঘদিন জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পান। এই অধ্যায় তার রাজনৈতিক কেরিয়ারে বড় বিতর্কের জন্ম দেয় এবং বিরোধীদের আক্রমণের প্রধান অস্ত্র হয়ে ওঠে। রাজনীতিতে তার প্রত্যাবর্তনও সমান নাটকীয়। ধীরে ধীরে তিনি আবার সক্রিয় রাজনীতিতে ফেরেন এবং সংগঠনের ভিত মজবুত করতে শুরু করেন। 2021 সালে বিধানসভা নির্বাচনে কামারহাটি থেকে জয়ী হন তিনি। প্রমাণ করেন বিতর্ক সত্ত্বেও তার ব্যক্তিগত জনপ্রিয়তা এখনো অটুট। 2021-এর পর 2026 সেই কামারহাটি বিধানসভা কেন্দ্র থেকে তিনি আবারও প্রার্থী। তবে তার আগে এখানে একচেটিয়া প্রভাব ছিল বামেদের। 2001 ও 2006 সালে বিধানসভা নির্বাচনে এখানে জয়লাভ করেন সিপিআইএম এর মানস মুখার্জি। 2011 সালে জয়লাভ করেন মদন। তার পরের টার্মে ফের এই কেন্দ্রে জয়ী হন সিপিএম এর মানস মুখার্জি। 2021-এ ফের জয়লাভ করেন তৃণমূলের মদন মিত্র। এবার কামারহাটি বিধানসভা কেন্দ্রে মদন মিত্রের বিপরীতে প্রতিপক্ষ হিসাবে সিপিএম এর সেই মানস মুখার্জি। বিজেপি প্রার্থী করা হয়েছে অরূপ চৌধুরীকে। কংগ্রেস ও জেউপি এখানে প্রার্থী দিয়েছে। তাহলে এবারের লড়াইটা কতটা চ্যালেঞ্জ মদন মিত্রের কাছে? এই কেন্দ্রে পরিচিত মুখ মদন মিত্র। তার ব্যক্তিগত জনপ্রিয়তা, জনসংযোগের ধরন এবং দাদা ইমেজ দীর্ঘদিন ধরে ভোট রাজনীতিতে বড় ভূমিকা নিয়েছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকার ফলে স্বাভাবিকভাবেই কিছু অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় উন্নয়ন, নাগরিক পরিষেবা বা দুর্নীতির অভিযোগ, এই সব ইস্যুকে হাতিয়ার করে বিরোধীরা ময়দানে নামছে। ফলে ভোটারদের একাংশ পরিবর্তনে ইচ্ছা তৈরি হওয়াটাও স্বাভাবিক ব্যাপার। বিরোধীদের কৌশল, বিজেপি এবং বাম কংগ্রেস দুপক্ষই কামারহাটিতে নিজেদের জমি শক্ত করার চেষ্টা করছে। ভোট মেরুকরণ এবং সংগঠনের জেরে তারা লড়াইকে ত্রিমুখী করে তুলতে চাইছে। এতে সরাসরি চাপ বাড়বে মদন মিত্রের উপর। মদন মিত্রের ব্যক্তিগত ইমেজ এখন বড় সম্পদ, কিন্তু নির্বাচনে জয়ের জন্য বুথ স্তরের সংগঠন কতটা শক্তিশালী সেটাই শেষ পর্যন্ত নির্ধারণ করবে ফলাফল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে কামারহাটিতে রাজনৈতিক সমীকরণ মূলত তৃণমূল ও বিজেপির মধ্যে সীমাবদ্ধ।
বামফ্রন্ট একসময় এই অঞ্চলে যথেষ্ট শক্তিশালী থাকলেও গত কয়েকটি নির্বাচনে তাদের সংগঠন ও ভোট ব্যাংক অনেকটাই কমেছে। ফলে সরাসরি জয়ের দৌড়ে তারা এখন অনেকটাই পিছিয়ে। তারা সরাসরি জিততে না পারলেও কিং মেকার হিসেবে বড় ভূমিকা নিতে পারে। বিশেষ করে যদি বাম ভোটের একটা উল্লেখযোগ্য অংশ তাদের দিকে ফিরে আসে, তাহলে তৃণমূল বা বিজেপি যে কোনো এক পক্ষের ক্ষতি হতে পারে। এর ফলে লড়াইটা আরো হাড্ডাহাড্ডি হয়ে উঠতে পারে। অন্যদিকে কংগ্রেস বা জেইউপির মতো দলগুলোর প্রভাব এই কেন্দ্রে খুবই সীমিত। এককভাবে জেতার মতো শক্তি তাদের নেই। সব মিলিয়ে কামারহাটিতে 2026-এর ভোট সিপিএম বা অন্য কোনো দলের জয়ের সম্ভাবনা তুলনামূলকভাবে কম হলেও তাদের উপস্থিতি পুরো ফলাফলের অঙ্ক বদলে দেওয়ার মতো গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।